আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? ওকে, আমাদের ক্লাস এখনই স্টার্ট হবে। কোনো প্রবলেম থাকলে জানান। যদি প্রবলেম থাকে যে সাউন্ডের সমস্যা, ফ্যানের সাউন্ড যাচ্ছে কিনা, ফ্যানের বাতাস তো যাবে না, ফ্যানের সাউন্ড, ফ্যানের বাতাস পাচ্ছেন? ইয়েস। বাংলায় মোগল শাসনামল, এটা মনে হয় একটু উপরে চলে গেছে না? আমার এখানে ঠিক আছে, বাট নিচে না, আরো উপরে উঠে যেতে হবে। ফ্যানের সাউন্ড কি আসতেছে কোনো? ফ্যানের সাউন্ড হচ্ছে না। বাংলায় মোগল শাসনামল, এটা মনে হয় একটু উপরে চলে গেছে না? আমার এখানে ঠিক আছে, বাট নিচে না, আরো উপরে উঠে যেতে হবে। ফ্যানের সাউন্ড কি আসতেছে কোনো? ফ্যানের সাউন্ড হচ্ছে না। সাউন্ড হচ্ছে মোগল শাসনামল, এটা মনে হয় একটু আরো উপরে উঠে যেতে হবে। ফ্যানের সাউন্ড কি আসতেছে কোনো? ফ্যানের সাউন্ড সাউন্ড হচ্ছে মোগল শাসনামল, এটা মনে হয় একটু আরো উপরে উঠে যেতে হবে। সাউন্ড কি আসতেছে কোনো? বুঝতে পারছি। এত সাউন্ড কেন? সাউন্ড হচ্ছে এখনো সাউন্ড হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
ওকে, আশা করি এখন ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ আপনারা ধৈর্য সহকারে একটু সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য ধন্যবাদ সবাইকে। ফ্যানের সাউন্ড হলে বললেন, আমি অল্প একটু ফ্যান ছেড়ে রাখছি, এরপরে যদি সাউন্ড হয় তাহলে আমাকে জানাবেন। বিসমিল্লাহ। বাংলায় মুঘল শাসন 1526 না, 1526 সালে দিল্লিতে মুঘল সম্রাট বাবর ক্ষমতা আসছিল, আর বাংলায় আকবর আসছে 1576 সালে। অর্থাৎ বাংলায় মুঘল শাসনামল শুরু হয় 1576 সালে। তো বাংলায় মুঘল শাসনামল, গত ক্লাসে আমরা আফগান শাসনের কিছু অংশ বলছিলাম, আফগানদের কিছু অংশ আমাদের বলা হয়েছিল। এখন আফগানদের মধ্যে এখানে ইতিহাস বইতে একটা আনক্লিয়ার একটা ধারণা আছে। তাহলে 1538 থেকে 1576 এই সময় ছিল বাংলায় আফগান শাসন, আফগান শাসনামল ছিল। কিন্তু এই আফগান শাসনামল এটা ছিল বাংলায়, আর আফগান শাসনামল দিল্লিতে ছিল 1540 থেকে 1555। দিল্লিতে আফগান শাসন ছিল 1540 থেকে 1555, আর এই দিল্লিতে আফগান শাসন 1540 থেকে 1555। এই সময় আফগানদের পক্ষে যে জয়লাভ করে তিনি হলেন শেরশাহ এবং হলো ইসলাম খান। এই দুইজন ক্ষমতায় ছিল এই সময়টা। অর্থাৎ আফগানদের পক্ষে বাংলায় শেরশাহ প্লাস ইসলাম খান, আর ক্ষমতাচ্যুত যে হন হুমায়ুন ক্ষমতাচ্যুত হয় দিল্লিতে। বাংলায় মুঘলরা আসতে পারে নাই। আমি এখানে একটু আবার বলতেছি, আফগান শাসন বাংলায় ছিল 1538 থেকে 1576, আর আফগান শাসন দিল্লিতে ছিল 1540 থেকে 1555।
আর এই 1540 থেকে 1555 মধ্যে বাংলায় এই সময়টা ছিল শেরশাহ প্লাস হলো ইসলাম খান। বাংলায় ছিল, যদি দিল্লির কথা বলেন তাহলে শেরশাহ ছিল, দিল্লিতে ক্ষমতায় ছিল তখন শেরশাহ, দিল্লিতে ছিল শেরশাহ। একটা বিষয় এখানে ক্লিয়ার করতে পারি, সেটা হলো যে 1538 সালে হুমায়ুন 1538 সালে শেরশাহ বাংলা দখল করে, আর 1540 সালে শেরশাহ দিল্লি দখল করে। আর দিল্লি ছিল কেন্দ্র, অর্থাৎ দিল্লি ছিল কেন্দ্র। কিন্তু 1556 সালে ঠিক এই সময়, এই 1555 সালে আবার ক্ষমতায় আসে, অর্থাৎ 40 সালে ক্ষমতা হারায় এবং 55 সালে এই সময়টা মুঘলরা ক্ষমতার বাইরে ছিল। 1540 থেকে 1555 পর্যন্ত মুঘলরা ক্ষমতার বাইরে ছিল। বেসিক্যালি মুঘলরা তো ভারতবর্ষে ক্ষমতায় ছিল 1526 থেকে, মুঘলরা 1526 থেকে ক্ষমতায় ছিল ভারতে বা দিল্লিতে, ভারতে বা দিল্লিতে ক্ষমতায় ছিল 1526 থেকে একেবারে 1857 পর্যন্ত। ভারতে বা দিল্লিতে মুঘলরা ছিল 1526 থেকে 1557, তবে তারা এই 15 বছর ক্ষমতার বাইরে ছিল। এই 40 সালে ক্ষমতা হারায় হুমায়ুন, এই 55 সালে আবার ক্ষমতা পায় হুমায়ুন। তার মানে মুঘল সম্রাট হুমায়ুন 15 বছর ক্ষমতার বাইরে ছিল। 1540 থেকে 1555 পর্যন্ত মুঘলরা ক্ষমতার বাইরে ছিল। তাহলে এই হুমায়ুনের পর, ওনার মারা যাওয়ার পরে 1556 সালে মুঘল সম্রাট হয় আকবর। আকবর মুঘল সম্রাট হয়। 1556 সালে আকবর মুঘল সম্রাট হন। কিন্তু আকবর মুঘল সম্রাট হলেও সে 20 বছর পরে 1576 সালে সে বাংলা আসতে পারে। 1576 সালে বাংলা আসে কিভাবে? তাহলে আমি ব্যাপারটা আবার একটু সিনোপসিস করি, আপনাদের সিনোপসিস মানে একটু শর্ট করি। সেটা হলো 1538 থেকে 1576 পর্যন্ত 38 বছর আফগান শাসন ছিল বাংলায়। আর ঠিক এই সময়ের মধ্যে দিল্লিতে ছিল 15 বছর, 1540 থেকে 1555। এখন অনেক জায়গায় লেখা 1540 সালে শেরশাহ হুমায়ুনকে পরাজিত করে, আসলে সেটা বাংলার জন্য করে নাই, উনি পরাজিত করছেন বেসিক্যালি দিল্লির জন্য হুমায়ুনকে পরাজিত করছেন। আর 38 সালে করছিলেন বাংলায় আসার জন্য। আর আফগানদের পক্ষে বাংলায় এই সময় ক্ষমতায় ছিল শেরশাহ এবং ইসলাম খান। ইসলাম খান ছিল শেরশাহের পুত্র জালাল খান, শেরশাহর পুত্র। এই জালাল খানের নাম তখন ছিল ইসলাম খান। এটা আমরা আগের ক্লাসে বলছিলাম। ইসলাম খান নামে আমাদের এখানে 4 জন আছেন। ইসলাম খান নামে একজন জালাল খান আছেন, ইসলাম খান একজন আছেন যিনি ঢাকায় রাজধানী স্থাপন করছেন, আবার ইসলাম খান চিশতি আছেন, ইসলাম খান মাসনাদি আছেন। অর্থাৎ এই আফগান এবং মুঘল আমল মিলিয়ে 4 জন ইসলাম খান আমরা শিখব। তার মধ্যে একটা ইসলাম খান ছিল আফগান আমলে, আর বাকি ইসলাম খান ছিল সব মুঘল আমলে। আর এই সময় ক্ষমতাচ্যুত হয় হুমায়ুন। 1526 থেকে 1857 পর্যন্ত ভারতে ক্ষমতায় ছিল মুঘলরা, আর বাংলায় মুঘলরা ক্ষমতায় ছিল হলো 1576 থেকে 1757 পর্যন্ত বাংলায় ক্ষমতায় ছিল। আর এছাড়া যারা ক্ষমতায় ছিল, যে 1757 পরে কিন্তু বাংলা সুবা ছিল, সেখানে মীর জাফর ছিল, কিন্তু সেগুলো ছিল মানে সরাসরি বাংলার জন্য না, অর্থাৎ দিল্লি থেকে প্রেরিত চিঠির মাধ্যমে, ফররুখ শিয়ারের মাধ্যমে তারা ক্ষমতায় ছিল, তবে তারা স্বাধীন সুবা বাংলার ক্ষমতায় ছিল না। এখন দেখেন
15 বছর ক্ষমতার বাইরে থাকে, ক্ষমতা ছাড়ছেও হুমায়ুন, ক্ষমতায় ফিরেও আসছে হুমায়ুন, দুইটাই ছিল হুমায়ুন। একবার নতুন বোর্ড, কলম চলে না। 1576 সাল, এই সময় একটা যুদ্ধ হয়, রাজমহলের যুদ্ধ। যদি বলা হয় রাজমহল কোথায়, সেটা বিহার। এই 1576 সালে রাজমহলের যুদ্ধ হয়। এখানে হলো আফগান আর হলো মুঘল, এদের মধ্যে যুদ্ধ হয়। আফগানদের পক্ষ ছিল দাউদ কররানী, আফগানদের পক্ষে ছিল দাউদ কররানী, আর মুঘলদের পক্ষে ছিল আকবর। আর আকবরের যে প্রতিনিধি ছিল তার নাম ছিল হুসেন কুলি খান। হুসেন কুলি খান ইনি ছিলেন শাসনকর্তা। আর হুসেন কুলি খানের সহযোগী ছিল রাজা টোডরমল। রাজা টোডরমল তিনি ছিল সহযোগী। আচ্ছা, আগের কথাটুকু যদি না বুঝে থাকেন আরেকবার একটু শুনে নিয়েন, এখন থেকে বুঝবেন আশা করি। এই দুইজন ছিল আকবরের প্রতিনিধি। আপনারা কি রচনামূলক লিখতে চান? রচনা লিখলে হবে না ভাই, এটা বিসিএস ক্লাস, এটা বাচ্চাদের ক্লাস না। এখানে প্রত্যেকটা বাক্য আমি বুঝাই দেই, খেয়াল করে শুনতে হবে। প্রথম ধরতে না পারলেও পরে পারবেন। প্রথম ধরতে না পারা মানে হলো আপনার বেসিকের সমস্যা আছে, বেসিকে যথেষ্ট দুর্বলতা আছে। এটা বাচ্চাদের ক্লাসে আমি রচনামূলক লিখবো যে বিহার রাজমহলের যুদ্ধে পরাজিত করেছিল, জয়লাভ করেছিল, জয়লাভ না করলে এটা হতো না, এটা বাচ্চাদের ক্লাসে লেখা যায়। কিন্তু এখানে একবার স্পষ্ট 1576 সাল, অর্থাৎ 38 থেকে 76 ছিল আফগান শাসন, ওখানে গেলাম। এখন 1576-এ কীভাবে আফগান শাসনের পতন হয় সেটা দেখাচ্ছি। এই 1576 সালে একটা যুদ্ধ হয়, রাজমহলের যুদ্ধ। যদি বলা হয় রাজমহল কোথায়, বিহারে। এই যুদ্ধে আফগান আর ছিল কে, মুঘল। আফগানদের পক্ষে ছিল দাউদ কররানী, আর মুঘলদের পক্ষে ছিল হোসেন কুলি খান, আর তার সহযোগী ছিল রাজা টোডরমল। আর এই দুজনের মধ্যে দুজনই ছিল আকবরের প্রতিনিধি। আকবরের প্রতিনিধির মধ্যে শাসনকর্তা কুলি খান আর সহযোগী ছিল রাজা টোডরমল। আর এদের সহায়তা করেছে, মানে এই শাসনকর্তার সহযোগী রাজা টোডরমল, আর সহায়তা পেয়েছিল তারা বিহারের শাসনকর্তা মুজাফফরের সহায়তা। অর্থাৎ মুঘলরা এই বাংলা আক্রমণ করার জন্য তারা সহায়তা পেয়েছিল বিহারের শাসনকর্তা মুজাফফরের। এবং এই যুদ্ধে দাউদ খান কররানী পরাজিত, আর এরা হলো জয়লাভ করে। দাউদ খান কররানী পরাজিত হয় আর মুঘলরা জয়লাভ করে। এবং এই জয়লাভের পরে যে আকবরের প্রতিনিধি, এখন আপনি নিচে একটা বাক্য লিখতে পারেন, 1576 সালে মুঘল সম্রাট আকবরের সময়ে বাংলা মুঘলদের দখলে যায়। 1576 সালে মুঘল সম্রাট আকবরের সময়ে বাংলা মুঘলদের দখলে যায়। আর এই সময় মুঘলদের রাজধানী ছিল তান্ডা। তান্ডা। এই সময় মুঘলদের রাজধানী ছিল তান্ডায়।
1576 সালে 1576 সাল থেকে 1610 সাল পর্যন্ত 1610 পর্যন্ত মুঘলরা সোনারগাঁও দখল করতে পারেনি। কারণ তা 12 ভূঁইয়াদের দখলে ছিল। 1576 সালে মুঘল সম্রাট আকবরের সময়ে বাংলা মুঘলদের দখলে যায়। মুঘলদের রাজধানী ছিল তান্ডা ওই যে গৌড়ের কাছেই। তান্ডা, পান্ডুয়া, লক্ষণাতীতি একই জায়গায়, কাছাকাছি আর কি। মুঘলদের রাজধানী ছিল তান্ডায়, অর্থাৎ মুঘল আমলে বাংলার রাজধানী ছিল তান্ডা প্রথম, তারপরে তারা ঢাকায় নিয়ে আসে। 1576 সাল থেকে 1610 পর্যন্ত মুঘলরা সোনারগাঁও দখল করতে পারেনি, কারণ তা 12 ভূঁইয়াদের দখলে ছিল। এখন আসেন 12 ভূঁইয়া। এখানে 12 বলতে ঐতিহাসিকরা বলছে কোনো সময় হয়তো 12 জন কোনো জমিদার ছিল, কিন্তু নবম দশম ইতিহাস বইতে বলা আছে যে 12 বলতে বারবার অথবা অধিক বা অনির্দিষ্ট সংখ্যক জমিদারদের সময়কাল ছিল। 12 ভূঁইয়া সম্পর্কে একটু বড় ভূঁইয়াদের সম্পর্কে একটু জেনে নেই। কি বলতেছে দেখা যায় না লাইটিংয়ে আজকে পরীক্ষামূলক যে কি হবে, লাইট কোন জায়গাটা দেখা যায় না, কি যে করব, দিনের বেলা করা যাবে না, বোর্ড ঝাপসা লাগতেছে। বারো ভূঁইয়া দেখেন, অনির্দিষ্ট সংখ্যক জমিদার ছিল, যারা ছিল স্বাধীন, নিজ নিজ জমিদারি এবং নিজ নিজ নৌবাহিনী ছিল। এদের শুরু হয়েছিল 16 শতকের মাঝামাঝি হুসেন শাহী বংশের পরপরই। যখন হুসেন শাহী বংশ শেষ হয়ে যায় এবং বাংলায় আফগান শাসনের সূচনা হয়, ঠিক তখনই 12 ভূঁইয়াদের উত্থান ঘটে এবং 12 ভূঁইয়াদের পতন হয়। এটা হলো 17 শতকের মাঝামাঝি সময়ে, যখন শাহ সুজা ক্ষমতা গ্রহণ করে। অর্থাৎ 12 ভূঁইয়াদের একেবারে দমন করছে বলতে ঈসা খান বা মুসা খানকে হত্যা করেছে এ পর্যন্তই, কিন্তু মুসা খানকে হত্যা করলেও অনেক জায়গায়, অর্থাৎ যেমন মুন্সিগঞ্জে, তারপরে হলো সিলেটে, তারপর ফরিদপুরে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জমিদাররা ছিল, নিজেদেরকে স্বাধীনভাবে তারা ঘোষণা করত। তাদেরকে দমন করতে অনেক সময় লাগছিল। তার মানে প্রায় 100 বছর এই 12 ভূঁইয়াদের সময়কালটা ছিল। এবং 12 ভূঁইয়াদের মধ্যে তাদের রাজধানী, একটা উল্লেখযোগ্য রাজধানী ছিল সোনারগাঁও। আর 12 ভূঁইয়াদের মানে এরা নিজস্ব সেনাবাহিনী দ্বারা পরিচালিত হতো। আর এদেরকে দমন করতে, অর্থাৎ এদেরকে যদি বলা হয় যে এদেরকে দমন না, যদি বলা হয় যে এদেরকে মানে অনুগত করা যায়, সেটা হলো মুঘলদের আমলে। আর এছাড়া তারা বেশি একটা কারো কাছে, অর্থাৎ আফগানদের বা হলো সব মুঘলদের না, ওকে
ঠিক আছে। রেডি? এই 12 ভূঁইয়া মানে অনির্দিষ্ট সংখ্যক জমিদার, অনির্দিষ্ট সংখ্যক জমিদার 16 শতকের মাঝামাঝি, 16 শতকের মাঝামাঝি থেকে 16 শতকের মাঝামাঝি থেকে 17 শতকের মধ্যবর্তী সময়কাল। এই 16 শতকের মাঝামাঝি বলতে গেলে হোসেন শাহী বংশের পরপর এর শুরু হয়। আর 17 শতকের মধ্যবর্তী সময়কাল, এই সময় পর্যন্ত 12 ভূঁইয়াদের অস্তিত্ব পাওয়া যায়। এটা হলো মুঘলদের আমলে, মুঘলদের সময়ে, অর্থাৎ মুঘল শাসনামলে তাদের পতন শুরু হয় আর তাদের উত্থান হলো হোসেন শাহী বংশের পরপর, হোসেন শাহী বংশের শাসনামলের পরপর, শাসনামলের পরপর। আপনারা আগের ক্লাসে শিখছেন হোসেন শাহী বংশ, মনে আছে তো? 1538 সালে এটা শেষ হয়ে যায়। তার মানে এই হোসেন শাহী বংশের পরপরই শুরু হয় হলো এই 12 ভূঁইয়াদের যাত্রা। এরা নিজস্ব জমিদার, নিজস্ব জমিদারি, নৌবাহিনী ও নৌবহর দ্বারা স্বাধীন ছিল। তাহলে 12 ভূঁইয়া যারা ছিল এরা স্বাধীন ছিল, অর্থাৎ নিজস্ব জমিদারি, নৌবাহিনী ও নৌবহর দ্বারা স্বাধীন ছিল। এর সূত্রপাত ঘটান ঈসা খানের পিতা, ঈসা খানের পিতা সুলাইমান খান। তাহলে 12 ভূঁইয়াদের, এই 12 ভূঁইয়াদের বা জমিদারিদের স্বাধীন 12 ভূঁইয়াদের সময়কাল, এর সূচনা ঘটান ঈসা খানের পিতা সুলাইমান খান। ঈসা খানের পিতা সুলাইমান খান। এখন 12 ভূঁইয়ারা বেসিক্যালি তারা ছিল জমিদার, তারা ছিল জমিদার এবং তারা নিজেদেরকে স্বাধীন ভাবত। তালুক মানে তাদের এই তালুক, এই এরিয়া তাদের, এবং তারা এখানে কেউ প্রবেশ করতে দিবে না, এই রকমের তাদের নীতি ছিল। বাংলার এই 12 ভূঁইয়াদের আসলে অবস্থান ছিল বেশিরভাগ পূর্ব বাংলায়, পূর্ব বাংলা ও দক্ষিণ পূর্ব বাংলা। এখানে তাদের পূর্ব বাংলা ও দক্ষিণ পূর্ব বাংলায় 12 ভূঁইয়াদের অস্তিত্ব ছিল। তারা সমগ্র বাংলা ছিল না। আর আকবর যে বাংলায় এসেছিল সে কিন্তু এই ঢাকায় আসে নাই, সে কিন্তু ঢাকায়ও আসে নাই, সে কিন্তু আপনার সোনারগাঁও আসে নাই। সে আসছে হলো বাংলার পশ্চিম অঞ্চলে, এবং সে পশ্চিম অঞ্চল বললে সেটা হলো গৌড় পর্যন্ত আসছে। এখন দেখেন 12 ভূঁইয়াদের কিছু অঞ্চল, জমিদার এবং অঞ্চল, কে কোন অঞ্চলে ছিল সেটা একটু দেখে নেন। যেমন 1 নম্বরে সুলাইমান খান, তার পুত্র ছিল আবার ঈসা খান। ঈসা খানের পুত্র ছিল মুসা খান। সুলাইমান খান, তার পুত্র হলো ঈসা খান, ঈসা খানের পুত্র হলো মুসা খান। এই ঈসা খান আবার 1599-তে মারা যায়, 1599 সালে তার মৃত্যু। আর মুসা খানের মৃত্যু 1611 সালে, 1611-তে মৃত্যু হয় মুসা খানের। ঈসা খানের মৃত্যু 1599, আর মুসা খানের মৃত্যু হলো 1611 সালে। এই 3 জন তারা ছিলেন বর্তমান সোনারগাঁ, ঢাকা, পাবনা, ময়মনসিংহ। সোনারগাঁও, ঢাকা, পাবনা, ময়মনসিংহ, রংপুর অঞ্চল, এই পুরো অঞ্চলটা দখলে ছিল পর্যায়ক্রমে সুলাইমান খান, ঈসা খান ও মুসা খানের। সুলাইমান খান, ঈসা খান ও মুসা খানের পর্যায়ক্রমে তাদের ক্ষমতাসীন অঞ্চল ছিল এটা
সোনারগাঁও, ময়মনসিংহ, পাবনা, রংপুর, ময়মনসিংহ, বগুড়া রংপুর অঞ্চল। 2 নম্বর যে জমিদার তার নাম শুনছি চাঁদ রায় ও কেদার রায়। চাঁদ রায় ও কেদার রায়, এই দুজন ক্ষমতায় ছিল বিক্রমপুরে, যেটা শ্রীপুর নাম সেটাই বিক্রমপুর বা মুন্সিগঞ্জ, বিক্রমপুর বা মুন্সিগঞ্জে ছিল। 39তম বিসিএসে 12 বিয়াদের একটা অঞ্চল আসছিল। রাজা প্রতাপাদিত্য কোন অঞ্চলের রাজা? 39তম বিসিএসে আসছিল। এরপরে 3 নম্বর বাহাদুর গাজী। বাহাদুর গাজী তিনি ছিল ভাওয়াল, যা বর্তমান গাজীপুর। ভাওয়াল বর্তমান বললে সেটা গাজীপুর অঞ্চল। বাহাদুর গাজী। এরপরে হলো 4 নম্বরে সোনাগাজী। তিনি ছিলেন সরাইল। এই সরাইল যেটা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া, এই অঞ্চলে ছিল সোনাগাজী। বাহাদুর গাজী, তারপরে ছিল সোনাগাজী। লেখেন, বইতে থাকলেও লিখতে হবে, লিখবেন, মনে থাকবে। এরপরে হলো ওসমান খান। ওসমান খান তিনি ছিল বুকাইনগর। এই বুকাইনগর বর্তমান সিলেটকে তখন বলা হতো বুকাইনগর। এরপর 6 নম্বর বীর হামির। এই বীর হামির ছিল ভুলুয়া, নোয়াখালী। বল তাদের বল। কালকে পাঠাইছি সেটা, কালকে যেটা পাঠাইছি সেটা। হ্যাঁ, সবগুলো, যেগুলো যত পেজ আছে সব। ওকে। বীর হামির সে ছিল বিষ্ণুপুর। এটা লাগবে না, বিষ্ণুপুর বাঁকুড়ারটা পরীক্ষা আসবে না, এটা বাদ দেন। 6 নম্বর মাণিক্য, লক্ষণ মাণিক্য। ভুলুয়া, নোয়াখালী। লক্ষণ মাণিক্য। 7 নম্বর পরমানন্দ রায়। এই পরমানন্দ রায় ছিল চন্দ্রদ্বীপ, বরিশাল। যে চন্দ্রদ্বীপের কথা আমরা শুনছিলাম ত্রৈলোক্য চন্দ্রের কাছ থেকে, যে সেই গুপ্ত যুগের পরবর্তী যুগে বঙ্গ জনপদের মধ্যে পড়ছিলাম যে চন্দ্রদ্বীপ। পরমানন্দ রায় তিনি হলেন চন্দ্রদ্বীপ, বরিশাল। বিনোদ রায় আর মধুরায়। বিনোদ রায় ও মধুরায়। বিনোদ রায় মধুরায় ছিল চান্দ্রপ্রতাপ বা মানিকগঞ্জ। চান্দ্রপ্রতাপ অথবা মানিকগঞ্জ, বর্তমান মানিকগঞ্জ। 9 নম্বর মুকুন্দরাম। সত্যজিৎ। এই দুজন ছিল ভূষণা, ফরিদপুর।
ভূষণা, ফরিদপুর। যেই অঞ্চলে রাজা ছিল এগুলো সব জমিদার, মানে 12 ভূঁইয়ারা। এই 12 ভূঁইয়া বা বাংলার জমিদারদের নাম বাম পাশে, ডান পাশে হলো যেই অঞ্চলে ক্ষমতাসীন ছিল বা অধিকারে রেখেছিল। উনচল্লিশতম বিসিএস এখান থেকে একটা প্রশ্ন আসছে 10 নম্বর, এবং যেই প্রশ্নটা আসছে সেটা 9, 10 বইতে ছিল না, 9, 10 ইতিহাস বইতে ওটা ছিল না, সেটা আসছে। রাজা কন্দর্প নারায়ণ, রাজা কন্দর্প নারায়ণ, রাজা কন্দর্প নারায়ণ এবং রামচন্দ্র, রাজা কন্দর্প নারায়ণ ও রামচন্দ্র বরিশালের অংশ বিশেষ অঞ্চলে ছিল। ধারণা করা হয় গোপালগঞ্জ অংশ বিশেষ। 11 নম্বর, প্রতাপাদিত্য, প্রতাপাদিত্য যশোর অঞ্চলে ছিল। অর্থাৎ অঞ্চল এবং ব্র্যাকেটে যেটা লেখা আছে সেটা বর্তমান জায়গা, আর আগের যেটা লেখা আছে সেটা হলো পূর্ব নাম। তাহলে আবার বলতেছি, সেটা হলো ঈসা খান ও মুসা খান ছিল ঢাকা, ময়মনসিংহ, বগুড়া, রংপুর এবং পাবনা অঞ্চলে। আর কেদার রায়, চাঁদ রায় তারা ছিল শ্রীপুর বা বিক্রমপুর, মুন্সিগঞ্জ। বাহাদুর গাজী ছিল ভাওয়াল বা গাজীপুর। সোনা গাজী ছিল সরাইল বা ব্রাহ্মণবাড়িয়া। আর ওসমান খান তিনি ছিল বোকাইনগর বা সিলেট। বীর হামিদ লাগবে না। লক্ষণ মাণিক্য তিনি ছিল মানিকগঞ্জে, নোয়াখালীতে ভুলুয়া। পরমানন্দ রায় চন্দ্রদ্বীপে ছিল, যা বর্তমান বরিশাল। বিনোদ রায় ও মধু রায় এই দুজন ছিল চান্দ প্রতাপ বা মানিকগঞ্জে। মুকুন্দ রাম বা সত্যজিৎ এই দুজন ছিল ভূষণা, ফরিদপুরে। রাজা কন্দর্প নারায়ণ রামচন্দ্র তিনি ছিল বরিশাল জেলার অংশ বিশেষে। আর প্রতাপাদিত্য তিনি ছিল যশোর অঞ্চলে। এই 12 ভূঁইয়াদের দমন করার জন্য আকবর দমনের জন্য আকবর চেষ্টা চালান। আকবর চেষ্টা চালাতে থাকে এবং সর্বশেষ যেটা 1594 সাল, 1594 সালে আকবর মানসিংহকে প্রেরণ করেন, সুবাদার করে প্রেরণ করেন। আকবর মানসিংহকে সুবাদার করে প্রেরণ করে হলো সোনারগাঁয়ে, মানে বাংলা সুবাদার করে প্রেরণ করে। এই মানসিংহ তিনি ঈসা খানের কাছে পরাজিত এবং ঈসা খানের কাছে পরাজিত হয়। অর্থাৎ ঈসা খান মানসিংহকে পরাজিত করে ঈসা খান তিনি একটা উপাধি লাভ করেন, সেটা হলো মসনদি আলা উপাধি লাভ করেন। অর্থাৎ 12 ভূঁইয়াদের দমনের জন্য আকবর অনেক চেষ্টা চালান, কমপক্ষে 4 জন সুবাদারকে পাঠান, যেমন শাহবাজ খান, সাদিক খান, উজির খান আর হলো মানসিংহ। আগের নামগুলো দরকার নেই, পরীক্ষা আসবে না। মানসিংহকে সুবাদার হিসেবে প্রেরণ করেন এবং তিনি এসে ঈসা খানের সাথে 1594 সালে তিনি পরাজিত হন এবং এই পরাজিত হলে তিনি মসনদি আলা উপাধি লাভ করেন। অর্থাৎ ঈসা খান নিজেকে বলেন মসনদি আলা, একটা নিজস্ব একটা উপাধি গ্রহণ করেন। এরপরে 1599 সাল, 1599 ঈসা খানের মৃত্যু এবং
মুসা খান 12 বিরোধের নেতা হন? ঈসা খানের মৃত্যু হয় এবং মুসা খান 12 বিরোধের ঈসা খানের মৃত্যু হয়, মুসা খান 12 বিরোধের নেতা হন 1599 সাল। 1601 সাল মানসিংহ 1601 সাল মানসিংহ দ্বিতীয়বার সুবাদার হন। দ্বিতীয়বার আসলে সুবাদার, হ্যাঁ, আকবরের সময় সুবাদারি শাসন চালু হয়, কিন্তু বাংলায় চালু হয়েছে 1610 সালে। দ্বিতীয়বার সুবাদার হন এই মানসিংহ, তিনি একে একে 3 বার সুবাদার হয়েছেন। মানসিংহ একে একে 3 বার সুবাদার হন। মাকে দিয়ে আসো যাও, আম্মুকে দিয়ে আসো যাও, আম্মুকে দিয়ে আসো যাও। মানসিংহ দ্বিতীয়বার সুবাদার হন 1601 সালে। 1605 আকবরের মৃত্যু হয়। 1605 আকবরের মৃত্যু। এবং তার পুত্র সেলিম জাহাঙ্গীর নাম নিয়ে সম্রাট হন। জাহাঙ্গীর নাম নিয়ে মুঘল সম্রাট হন, মানে দিল্লিতে মুঘল সম্রাট হন। এই মুঘল সম্রাটদের কিন্তু আসল নাম জানা জরুরি। সম্রাট আসল নাম, মুঘল সম্রাট আর আসল নাম। মুঘল সম্রাটদের মধ্যে যেমন ছিল বাবর, এই বাবরের আসল নাম ছিল জহিরুদ্দিন মুহাম্মদ। জহিরুদ্দিন মুহাম্মদ, ওদের সবার নামই মুহাম্মদ ছিল। বাবরের পুত্র ছিল হুমায়ুন। হুমায়ুনের নাম ছিল জহিরুদ্দিন, ওর নাম হলো নাসিরউদ্দিন। নাসিরউদ্দিন মুহাম্মদ। নাসিরউদ্দিন মুহাম্মদ। হুমায়ুনের ছেলে ছিল আকবর। আকবর আসার নাম ছিল জালালউদ্দিন। জালালউদ্দিন মুহাম্মদ। আকবরের পুত্র ছিল জাহাঙ্গীর। জাহাঙ্গীরের নাম ছিল আর একটা উদ্দিন, কি জানো? নুরুদ্দিন। নুরুদ্দিন মোহাম্মদ সেলিম। নুরুদ্দিন মোহাম্মদ সেলিম। জাহাঙ্গীরের নাম, জাহাঙ্গীরের ছেলে ছিল বা শাহজাহান। এই শাহজাহানের নাম ছিল শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন মোহাম্মদ খুররম। শাহাবুদ্দিন মোহাম্মদ খুররম। শাহজাহানের আবার পুত্র ছিল আওরঙ্গজেব। আমরা মুঘল সম্রাট কিন্তু বলছি, এরা বাংলার সুবাদারও না, বাংলার নবাবও না। শাহজাহানের পুত্র ছিল আওরঙ্গজেব। আর আওরঙ্গজেবের আসল নাম ছিল আলমগীর ছিল, কিন্তু মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর। মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর। তাহলে আমরা একসাথে মনে রাখি, এটা বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে। সারিল ঔষধে। এই বাবার মানে বাবর, হইল মানে হুমায়ুন, আর একবার মানে আকবর, জ্বর মানে জাহাঙ্গীর, সারিল মানে শাহজাহান, ঔষধে মানে আওরঙ্গজেব। আওরঙ্গজেব মানে এটা মনে রাখার জন্য একটা তত্ত্ব আর কি। বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে।
অর্থাৎ কে কার পুত্র সেটা দেখানোর জন্য। বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে। বাবার মানে বাবর, হইল মানে হুমায়ুন, একবার মানে আকবর, জ্বর মানে জাহাঙ্গীর, ঔষধে মানে হলো আওরঙ্গজেব। তার মানে বাবরের নাম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ, হুমায়ুনের নাম ছিল নাসিরুদ্দিন মোহাম্মদ, আর আকবরের নাম ছিল জালালউদ্দিন মোহাম্মদ, জাহাঙ্গীরের নাম নুরুদ্দিন মোহাম্মদ সেলিম, শাহজাহানের নাম শাহাবুদ্দিন মোহাম্মদ খুররম, আওরঙ্গজেব, আওরঙ্গ এটা ও গ আর কি, আওরঙ্গজেব মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর। তাহলে আমরা 1605 পর্যন্ত আসছি। 1605 সালে যখন আবার 1605 সালে জাহাঙ্গীর সম্রাট হয়ে যায়, জাহাঙ্গীর যখন সম্রাট হয় তখন তিনি বাংলার দিকে আবার নজর দেন। ওই মানসিংহকে তিনি আবারও সুবাদার করেন। 1605 সালে মানসিংহ আবার সুবাদার হয়। মানসিংহ সুবাদার হয়েছে মোট 3 বার। এটা ইতিহাসে বিরল, বাংলার ইতিহাসে 3 বার মানসিংহ সুবাদার হয়। 3 বার সুবাদার, কিন্তু তিনি 3 বারই ব্যর্থ, এবং 3 বারই তিনি বারো ভূঁইয়াদের দমনে ব্যর্থ, বারো ভূঁইয়াদের দমনে ব্যর্থ। ওকে, এখন দেখেন 1605 দেখছি, 1608 দেখি। 1608 থেকে 13 বাংলার সুবাদার হন ইসলাম খান। ইসলাম খান সুবাদার হন, এবং ইসলাম খান চতুর ছিল, এবং তিনি যখন বাংলার সুবাদার হয় 1608 সালে, তিনি যখন 1608 সালে সুবাদার হন তখনই তিনি আস্তে আস্তে তিনি ঢাকামুখী হন, এবং করতোয়ার তীরবর্তী যারা অঞ্চল আছে সেই অঞ্চলের বারো ভূঁইয়াদের অন্তর্ভুক্ত বা অন্য বংশগোত্রীয় যারা ছিল তাদেরকে তিনি বশ্যতা স্বীকার করান, এবং বশ্যতা স্বীকার করতে করতে তিনি আসেন, এবং তিনি 5 বছর ছিল মাত্র। 1610 সাল ইসলাম খান ঢাকা প্রবেশ করেন। ইসলাম খান ঢাকা প্রবেশ করেন। এই 1610 সালে তিনি প্রথমত ঢাকা প্রবেশ করেন। দ্বিতীয়ত তিনি ঢাকা শহরের গোড়াপত্তন করেন। তৃতীয়ত ঢাকাকে বাংলার রাজধানী করেন। ঢাকাকে বাংলার রাজধানী করে নাম দেন জাহাঙ্গীরনগর। ঢাকাকে বাংলার রাজধানী করে নাম দেন জাহাঙ্গীরনগর। 4 নম্বর, সমগ্র বাংলাকে মুঘলদের দখলে আনেন এবং 12 ভূঁইয়াদের পরাজিত করেন। 12 ভূঁইয়াদের পরাজিত করেন। 1611 মুসা খানের কদম রসুল দুর্গ দখল করেন। এ সবগুলো ইসলাম খান করেন।
মুসা খানের কদম রসুল দুর্গ দখল করেন ইসলাম খান। কদম রসুল দুর্গ কিন্তু আরো একটা আছে, ওই যে শামসুদ্দিন ইলিয়াস শাহ, হাজী ইলিয়াস, যে তিনিও কিন্তু কদম রসুল দুর্গ নির্মাণ করেছিলেন। কদম রসুল দুর্গ কিন্তু দুইজন নির্মাণ করছেন, অর্থাৎ কদম রসুল দুর্গ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের চিহ্ন, এই পদচিহ্ন সংরক্ষিত করে সেটা হলো সেই সংরক্ষিত করার পর সেটা হলো তিনি একটা দুর্গ বানিয়েছেন। একটা করছেন হাজী ইলিয়াস বা শামসুদ্দিন ইলিয়াস শাহ, আর একটা করছেন মুসা খানের এই কদম রসুল দুর্গ মুসা খান করছেন, সেটা দখল করছে হলো ইসলাম খান। এটা ছিল মেঘনা নদীর তীরে, এই অঞ্চলটা তিনি দখল করেন, শীতলক্ষার তীরে কদম রসুল দুর্গ দখল করেন। তাহলে বাংলার সুবাদার হন ইসলাম খান 1608 সালে, আর 1610 সালে তিনি ঢাকায় প্রবেশ করেন এবং ঢাকা শহরে গোড়াপত্তন করেন। দেখেন, ঢাকার শহরের গোড়াপত্তন আমরা সুলতানি আমল যেটা শিখছিলাম বাংলা পিডিয়া থেকে, আসলে এই তথ্যের কোনো ভিত্তি নাই। এত খুঁজছি, আজকে সকালে মনে 2-3 ঘন্টা সময় নষ্ট করছি, কোনোভাবেই পাওয়া যায় না। ইতিহাসের বই টই মিলাই জেলা কোনো জায়গায় পাওয়া যায় নাই যে সুলতানি আমলে ঢাকা শহরে গোড়াপত্তন। এবং ব্রিটেনিকা যেটা, সেখানেও তারা বলছে যে দ্য সিটি অফ ঢাকা, এটা আবার বলে দিছে তারা, এটা একটা ঢাকনা, মানে বাংলায় বলা হয় ঢাকনা, মানে ঢাকা আবৃত। সেখানে বলছে যে এটা এই সিটির গোড়াপত্তন হয়েছে ইসলাম খানের সময়, এবং ইসলাম খানের কথা এখানে যুক্ত আছে। তার মানে এটা কখনোই সুলতানি আমলে গোড়াপত্তন হবে না, এটা মুঘল আমলেই হবে। সুলতানি আমলে ঢাকা শহরের অস্তিত্ব, মানে ঢাকার অস্তিত্ব পাওয়া যায়, যে ঢাকা শহর বলতে এটা অন্য জিনিস, এটা কখনোই মুঘল আমল ছাড়া হবে না, সুলতানি আমল দাগানো যাবে না। দেখেন, ইসলাম খান 1613 পর্যন্ত তিনি ছিলেন, 13 সালে ইসলাম খান মারা যান। ইসলাম খান ইতিহাসে দুইজন, এই ইসলাম খান আর একজন ইসলাম খান এই বাংলায় ক্ষমতায় ছিল, তার নাম হলো 1617 থেকে 1624। 1617 থেকে 1624 সালে ক্ষমতায় ছিল ইসলাম খান চিশতি। এই দুজন কিন্তু আলাদা। 1608 থেকে 1613 পর্যন্ত একজন ইসলাম খান, উনি সুবাদার ইসলাম খান ছিলেন, আর আরেকজন সুবাদার ছিলেন, তিনিও ইসলাম খান, তিনি ইসলাম খান চিশতি। 1617 থেকে 1624 পর্যন্ত ক্ষমতায় ছিলেন, এবং তার ডাকনাম হলো আলাউদ্দিন চিশতি। আগের ইতিহাস বইতে এটা স্পষ্ট করা ছিল না, এই জন্য অনেকেই আমাদের ভুল করতে হয়েছে। আলাউদ্দিন চিশতি এটা তার আসল নাম, আলাউদ্দিন চিশতি আসল নাম। এই ইসলাম খান চিশতি তিনি বেশ কয়েকটি কাজ করেছেন, যেমন তিনি দোলাইখাল নির্মাণ করেছেন, ঢাকার দোলাইখাল নির্মাণ। দোলাইখাল কিন্তু বুড়িগঙ্গার অপর নাম, আবার বুড়িগঙ্গার কিন্তু খনন করতে হয়েছে। দোলাইখাল নির্মাণ, তারপরে হলো লোহার পুল নির্মাণ, তারপরে কি বাকল্যান্ড বাঁধ নির্মাণ। এই ইসলাম খান চিশতি ঢাকার ইতিহাসের সাথে জড়িত, তবে প্রথম বললে সে হবে ইসলাম খান, আর চিশতি বললে পরে। এছাড়া যদি বলেন বাংলায় যে কয়েকজন সুবাদার ছিল, তার মধ্যে ইসলাম খান চিশতি, তারপরে হলো মীর জুমলা, শাহ সুজা আর শায়েস্তা খান, এই 5 জন সম্পর্কে বেশি আলোচনা পাওয়া যায়। তবে সুবাদার ছিল অনেক। সুবাদার তো আমরা তো আগের ক্লাসে শিখেছিলাম যে মুঘল আমলের সুবাদার ছিল 1610 থেকে বাংলায় মানে প্রতিনিধি ছিল অনেক, কিন্তু তারা কিন্তু এসে ক্ষমতা দখল করতে পারে নাই। যেমন শাহবাজ খান, এই মানসিংহ, তারা সুবাদার হিসেবে প্রেরণ হয়েছে, কিন্তু তারা সমগ্র বাংলা জয় করতে পারে নাই। সমগ্র বাংলা জয় করেছে সম্রাট জাহাঙ্গীর 1610 সালে। সম্রাট জাহাঙ্গীর সমগ্র বাংলা জয় করেন। তাহলে সুবাদারি শাসন ছিল 1610 থেকে 1700 পর্যন্ত,
আর নবাবী শাসন ছিল মুঘল আমলে 1700 সাল থেকে 1757। তাই নবাব সম্পর্কে যখন শিখবো তখন আমরা বুঝবো 1700 থেকে 1757, আর সুবাদারি শাসন ছিল 1610 থেকে 1700। ইন্টারেস্টিং বিষয় হলো, নবাবী আমলে যারা শাসক ছিল তারা সুবাদার হিসেবেই নিযুক্ত হইতো, কিন্তু তারা নবাব হিসেবে পরিচিতি পায়। বেসিক্যালি তাদের সুবাদার হিসেবেই বলা হয়, মানে সুবাদার হিসেবে তারা নিযুক্ত হয়, আর কিন্তু তারা পরিচিতি পেয়েছে, নিজেদেরকে পরিচয় দিয়েছে নবাব হিসেবে। এবার দেখেন 1635 থেকে 1639 এই সময় আরেকজন ক্ষমতা ছিল, তার নাম ছিল ইসলাম খান মাশহাদি। ইসলাম খান মাশহাদি। তাহলে চারজন ইসলাম খান সম্পর্কে আমি বলছিলাম। একজন আফগান আমলে যিনি ইসলাম খান জালাল খান, যিনি ইসলাম খান নাম নেয়। আর একজন ছিল 1608 থেকে 1613 ইসলাম খান, 13 সালে তিনি মারা গেছেন। আর 1617 থেকে 1624 পর্যন্ত ছিল আলাউদ্দিন খান চিশতি, বা তার নাম পরে হয়ে যায় ইসলাম খান চিশতি। এটাও সম্রাট জাহাঙ্গীরের, এও সম্রাট জাহাঙ্গীরের নিযুক্ত। এরপরে 1635 থেকে 1639 ছিল ইসলাম খান মাসাদি, তিনিও সুবাদার ছিলেন। ইসলাম খান মাসাদি সুবাদার হন। কিন্তু বাংলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ 1639 থেকে 1659 পর্যন্ত। এই সময় ক্ষমতা ছিল শাহ সুজা। শাহ সুজা ক্ষমতায় ছিল। তিনি 1660 পর্যন্ত ছিল। তবে ইতিহাস বইতে লেখা আছে 20 বছর, হিসেব করলে 21 বছর দেখায়, কিন্তু আসলে ইতিহাস বইতে লেখা আছে শাহ সুজা তিনি সুবাদার হন। আমরা কিন্তু সুবাদারদের ইতিহাস পড়তেছি। শাহ সুজা সুবাদার হন 1639 থেকে 1660 পর্যন্ত, 20 বছর ক্ষমতায় থাকেন। এবং তিনি হয়েই যে কাজটা করেন, রাজধানী ঢাকা থেকে রাজমহলে নিয়ে যান, রাজমহলে স্থানান্তর। একটু আগেই বলেছিলাম রাজমহল জায়গাটা হলো বিহারে। এই রাজমহল জায়গা হলো বিহার, অর্থাৎ বাংলা এবং বিহার, বাংলা বিহার উড়িষ্যা যুক্ত হয়ে যাওয়ার পরে এই বাংলা বিহার একত্র করে তিনি রাজধানী নিয়ে যান রাজমহলে। 2 নম্বরে তিনি আরেকটা কাজ করেন শাহ সুজা তিনি লালবাগ কেল্লার কাজ শুরু করেন। লালবাগ দুর্গের কাজ শুরু করেন। এই শাহ সুজা আরেকটা কাজ করেন, ঢাকায় তিনি বড় কাটরা নির্মাণ করেন। ঢাকায় বড় কাটরা নির্মাণ করেন। ঢাকায় বড় কাটরা নির্মাণ করেন। ঢাকায় বড় কাটরা নির্মাণ করেন। আরেকটা কাজ তিনি করেন, তিনি 4 নম্বর দিয়ে লিখতেছি আমি, শাহ সুজা ঢাকা থেকে রাজধানী 1610 সালে তো রাজধানী ঢাকায় ছিল, 1639 সালে গিয়ে তিনি রাজধানী ঢাকা থেকে নিয়ে গেছেন বিহারের রাজমহলে। এই শাহ সুজা 4 নম্বরে যে কাজটা করেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ডাচদের বাংলাদেশে বা বিডিতে ব্যবসায়ের জন্য সম্রাটের সম্মতিকে মেনে নেন। এই সময় যে সম্রাট ছিল সম্রাট শাহজাহান, তিনি সম্মতি দিয়েছেন। আর ওই সময় বাংলা সুবাদার ছিলেন শাহ সুজা। এবং প্রশ্নটা হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্যের জন্য, ব্যবসায়ের জন্য অনুমতি পায় কবে? এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু প্রতিষ্ঠা, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা প্রতিষ্ঠা ইংল্যান্ডে 1600 সালে।
ভারতে 1608 সালে, বাংলায় 1633 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয় 1600 সালে, ভারতে প্রতিষ্ঠিত হয় 1608 সালে, আর বাংলায় প্রতিষ্ঠিত হয় 1633 সালে। কিন্তু তারা বাণিজ্যের অনুমতি পায়নি, প্রতিষ্ঠা করেছে 1633 সালে। বাণিজ্যের অনুমতি মানে কি, সম্রাট শাহজাহান তাদেরকে অনুমতি দিয়েছে, কিন্তু ফরমান বাংলাদেশের বাংলার কোনো শাসক সেই ফরমান মানেনি। এই ফরমানটা মানছে প্রথম, তিনি হলেন ওই বেটা শাহ সুজা। মানেন শাহ সুজা। এখন প্রশ্ন আসবে, প্রশ্নটা আসবে যে ব্যবসায়ের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অনুমতি দেন কোন সম্রাট? স্টার দিয়ে লেখেন, বাংলায় ব্যবসায়ের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অনুমতি দেন, ভারতে না কিন্তু বাংলায় অনুমতি দেন সম্রাট শাহজাহান। আর যদি বলা হয় বাংলায় ব্যবসায়ের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অনুমতি দেন সুবাদার শাহ সুজা। অনুমতি দেন শাহ সুজা, সুবাদার শাহ সুজা, আর সম্রাট হলো শাহজাহান। সম্রাট শাহজাহান আর শাহ সুজা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে একটা বিষয় আছে, এই বাক্য কয়টা লিখে নেন, তাহলে কনফিউশন হবে না। এই কনফিউশন নিয়ে কয়েকটা বাক্য আছে। উপমহাদেশে ইংরেজরা প্রথম আসে আকবরের সময়ে বা আকবরের দরবারে 1600 সালে। উপমহাদেশে ইংরেজরা প্রথম আসে আকবরের সময় বা আকবরের দরবারে 1600 সালে। উপমহাদেশে ইংরেজদের বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেন সম্রাট জাহাঙ্গীর 1608 সালে। 3 নম্বর, বাংলায় প্রথম বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেন সম্রাট শাহজাহান
1633। 1633 সালে বাংলায়, আর উপমহাদেশে বললে হলো 1608। হুগলিতে প্রথম বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেন শাহ সুজা 1651, এবং এটাই ব্যবসায়ের জন্য। তাহলে ব্যবসায়ের জন্য প্রথম অনুমতি দিয়েছেন 1651। মনে রাখবেন 1633 সালে কুঠি স্থাপন করছে, কিন্তু ব্যবসার জন্য অনুমতি পাইছে 1651 সালে। শাহ সুজা 51 সালে অনুমতি দিচ্ছে, এর আগে অনুমতি দেয়নি। আচ্ছা, আরও আছে কনফিউশন। তাহলে আসছে আকবরের সময়, উপমহাদেশে কুঠি স্থাপন করছে জাহাঙ্গীরের সময়, আর বাংলায় করছে শাহজাহানের সময়, আর বাংলায় ব্যবসার অনুমতি পেয়েছে সুজার সময়। সুজা তখন সুবাদার ছিল, সে তো সম্রাট ছিল না। নাম্বার 5, ইংরেজরা বাংলার দেওয়ানি লাভ করে সম্রাট ফররুখশিয়ারের সময়। সম্রাট ফররুখশিয়ারের সময়, সম্রাট শাহ আলম, দুঃখিত, সম্রাট শাহ আলমের সময়। সতেরোশো পঁয়ষট্টি সালে। আর এই দিন একটা চুক্তি হয়েছে, এলাহাবাদ চুক্তি। এই 5টা বাক্য একটু মনে রাখবেন, এগুলো পরীক্ষা আসে এবং কনফিউশন তৈরি করে। তাহলে আগমন করেছিল আকবরের সময়, উপমহাদেশে বাণিজ্যের জন্য তারা কুঠি স্থাপন করছে জাহাঙ্গীরের সময়, বাংলায় কুঠি স্থাপন করছে শাহজাহানের সময়, বাংলায় ব্যবসার অনুমতি পাইছে শাহ সুজার সময়, বাংলার দেওয়ানি লাভ করেছে সম্রাট শাহ আলমের সময়। এবং তখন কিন্তু বাংলায় মীর কাসিম ক্ষমতায় ছিল, মীর কাসিম। বাক্যগুলো একটু ভালো করে খেয়াল করেন। ইতিহাস একটু বিরক্তিকর, কিচ্ছু করার নাই। আমি নিজে এত বছর ধরে পড়াই, এতবার আমি ইতিহাস বইটা পড়ছি, বলার মতো না। আমি এখনো আমার না দেখে পড়ানো যায় না, এতটা কঠিন লাগে আর কি। এখন অনেকটা আয়ত্ত আসছে, মানে কোশ্চেন দেখলে বুঝি যে এটা এরকমের, কিন্তু কথা হয়েছে যে ভালো করে বুঝতে এখনো সময় লাগে। আর এত বেশি নামের একটা দান্দিকতা, একজনের নামের সাথে একজন ঢুকে যায়, এত নাম এত তথ্য, তারপরে আমি আপনাকে শর্ট করে দিচ্ছি, আর পরীক্ষার সময় তো আরও শর্ট হয়ে যাবে। আমি এটা পরীক্ষা নেব, আবার পরীক্ষার পরে আবার ব্যাখ্যা দেব, ঠিক আছে? ক্লাস তো কালকে পরীক্ষা হলো কালকে রাত্র 10টায়, ইনশাল্লাহ আগামীকালকে রাত্র 10টায় পরীক্ষা হবে। ঠিক এই প্রশ্নেরই ব্যাখ্যা আমি ক্লাসটা নেব শনিবার দিন সকালে এই প্রশ্নেরই আবার ব্যাখ্যা ক্লাস নেব, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। একবার প্রাচীন আমল সহ ব্যাখ্যা দিয়ে আমি বুঝাই দেবো ইনশাল্লাহ। এখন দেখেন 1660 থেকে 1663, মাত্র 3-4 বছর ক্ষমতায় ছিল মীর জুমলা। এই মীর জুমলা ছিল আওরঙ্গজেবের সেনাপতি, সম্রাট আওরঙ্গজেবের সেনাপতি, অর্থাৎ মীর জুমলা সুবাদার হন, বাংলার সুবাদার হন মীর জুমলা। এই জুমলা ইনি ছিলেন আওরঙ্গজেবের সেনাপতি। তিনি 1660 সালে রাজধানী রাজমহল থেকে বাংলায় স্থানান্তর করেন, ঢাকায় স্থানান্তর করেন।
তাহলে আপনি কি দেখলেন? ঢাকার ব্যাপারটা, রাজধানীটা কি হলো? ঢাকা থেকে গেল রাজমহলে, রাজমহল থেকে গেল ঢাকা, আবার ঢাকা থেকে গেল মুর্শিদাবাদে, আবার মুর্শিদাবাদ থেকে আসলো ঢাকা, ঢাকা থেকে আবার গেল কলকাতা, আবার কলকাতা থেকে আসলো ঢাকা। রাজধানীর বিষয়টা একটু দেখে নেন। ঢাকা হয়েছে 1610 সালে, 1610 থেকে রাজমহলে চলে গেছে 1639 সালে, 1939 থেকে 1660 পর্যন্ত। এরপরে ঢাকায় আবার 1660 থেকে 1717, মুর্শিদাবাদে 1717 থেকে মুর্শিদাবাদ 1905। মাঝখানে কিন্তু ছিল কলকাতা, 1887 মনে হয়, 1887 লিখে দেয়, 1887। তখন আবার যায় কলকাতা, মুর্শিদাবাদ ছিল তখন গিয়ে কলকাতা যায়। এরপরে ঢাকায় আবার আসে 1905 থেকে 1911, 1905 থেকে 1911 হলো ঢাকা। তখন তো আবার বাংলা এক হয়ে যায়, কলকাতা ঢাকা হয়ে যায়। এরপরে আবার কলকাতা চলে যায় 1911 সালে, 1911 থেকে 1947। এরপর আবার ঢাকা আছে 1947 সাল থেকে বর্তমান। তার মানে ঢাকা থেকে রাজমহলে গেছে। এই রাজমহলে আনছে কে? শাহ সুজা। আবার এই রাজমহল থেকে আবার ঢাকায় কে নিয়ে আসছে? সে হলো মীর জুমলা। আবার ঢাকা থেকে আবার মুর্শিদাবাদে নিয়ে গেছে কে? মুর্শিদ কুলি খান, মুর্শিদ কুলি খান। এরপরে আবার ঢাকায় রাজধানী আনছে কে? লর্ড কার্জন। লর্ড কার্জন আবার ঢাকা ছিল। তারপর তো আবার এটা কি হলো? বঙ্গভঙ্গের পর আবার 11 সালে নিয়ে গেল, ওগুলার দরকার হবে না। আর ঢাকায় রাজধানী 1610 সালে করছে কে? ইসলাম খান। ইসলাম খান ছিল সুবাদার, আর সম্রাট ছিল তখন তাড়াতাড়ি তিনটেই আনছিস না? তোর দেখ, এই দিচ্ছে একটা মেইল অ্যাড্রেস, হ্যাঁ ডিসি4, হ্যাঁ ডিসি4, তাড়াতাড়ি পাঠাই দেয়, এখন স্ক্যান করে এখনই পাঠাবে। আমি আপনাদের কি বুঝতে পারতেছি? এত সাল মনে রাখতে পারবেন ভাই, কত কিছু পারবেন দেখেন না, বুঝছেন? অনেক কিছুই পারবেন না দেখেন। যখন মনে পড়বে যে ক্যাডার হবো, একটা গাড়ি নিয়ে ঘুরবো, পাজেরো নিয়ে ঘুরবো, হ্যাঁ, অনেকে দেখেন না, নিউজ টিউজ দেখেন না অনেকে, ওগুলো কখনো ফলো করবেন না, অন্য কিছু ফলো করবেন, বুঝছেন? ভালো কিছু ফলো করবেন। যেমন সরোয়ার, গোলাম সরোয়ারকে চেনেন না? সরোয়ার, গোলাম না, ওই যে সরোয়ার আলম, র্যাবের যে ম্যাজিস্ট্রেট ছিল, ওই রকমের হবেন, বুঝছেন? একবার ছিল কি জানেন, ওনার নাম ছিল মনিরুজ্জামান হাওলাদার, বুঝছেন? মনিরুজ্জামান হাওলাদার, উনি 2003 সালে উনি হলেন ম্যাজিস্ট্রেট। তো ওনাকে নিয়োগ দিচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়, ওনার যে নিয়োগ দিচ্ছে হলো চট্টগ্রাম পোর্টে। তো চট্টগ্রাম পোর্টে দেখছে অনেক করাপশন, তিনি অনেক জরিমানা করে, মানে জেল টেল দিয়ে অবস্থা খারাপ করে ফেলছে। তখন তো জুডিশিয়ারি ছিল তাদের মধ্যে, তখন তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হইতো না, মনিরুজ্জামান হাওলাদার বা মনিরুজ্জামান সামথিং, মনির আর কি, যাই মনে করেন। তো তাকে কী করছে, ওখান থেকে ট্রান্সফার করে তাকে পাঠাইছে ঢাকা নৌ পরিবহন মন্ত্রণালয় দিনে। তো বিআইডব্লিউডিতে পাঠাইছে। সে আইসা প্রথম দিনই সে কোকো লঞ্চ, তার ফিটনেস টেস্ট বাতিল করছে। ফিটনেস টেস্ট হলো কোকো লঞ্চ ছিল তখন তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলে, কোকো তার লঞ্চ, ফিটনেস বাতিল করছে। পরের দিন আবার কি করছে, ওই লঞ্চ
ফিটনেস বাতিল করার পরে, মানে সনদ বাতিল করার পরে সে পরের দিন আবার লঞ্চটা ছাড়ছে। তারপরে সে স্পিড বোট নিয়ে গিয়ে সেই মাঝ নদী থেকে এই লঞ্চকে নিয়ে আসে ধরে 60 লাখ টাকা জরিমানা করছে, 60 লাখ টাকা জরিমানা করছে। জরিমানা করার পরে ওই তাকে ওএসডি করে দেওয়া হয়েছে। ওএসডি করে দেওয়ার পরে এই শেখ হাসিনা সরকার তাকে আবার দুদকের মহাপরিচালক বানাইছে। এই যে কয়েকদিন আগে মহাপরিচালক থেকে চলে গেল, 1-1.5 বছর হলো দুদক মহাপরিচালক থেকে মনিরুজ্জামান হাওলাদার, এখন কোথায় আছে জানি না। ওখান থেকে আর কি সে মানে মহাপরিচালক থেকে সে চলে গেছে আর কি, মানে ওই মহাপরিচালক বন্ধ হয়েছে। তো এই হলো বিষয়, কাজ করতে হবে, বুঝছেন? আপনারা কি শুনতেছেন? ও 47 সাল থেকে তো এখন পর্যন্তই ঢাকার রাজধানী। হ্যালো, গান শোনাইতেছে। মির জুমলা, আসেন আমরা নামাজ পড়বো, নামাজের টাইম দিব, সমস্যা নেই। তাহলে মির জুমলায় ছিলাম আমরা, মির জুমলায় ছিলাম। মির জুমলা রাজধানী ঢাকায় স্থাপন করছেন এবং তিনি আরেকটা কাজ করছেন, আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করছেন। তিনি ঢাকা গেট তৈরি করছেন। ঢাকা গেট, ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা গেট তৈরি করেন। তিনি পাগলা সেতু তৈরি করেন, পাগলা সেতু তৈরি। ঢাকা গেট, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনারা 3 নেতার মাজার দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যারা পড়ছেন বা দেখছেন, এই তো বাংলা একাডেমি না, আর এখানে দেখবেন 3 নেতার মাজার। 3 নেতার মাজার মানে 3 জন মুখ্যমন্ত্রীর কবর। শেরে বাংলাকে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আর হলো খাজা নাজিমুদ্দিন। এই 3 জনের কবর, 3 নেতার মাজার। ঠিক এখানে আগালি এই জায়গায় দেখবেন এদিকে একটা এরকমের করা, এদিকে একটা এরকম করা, মানে রাস্তার পাশে দেখবেন এখানে আবার কিছু জঙ্গলও আছে। আর এই জায়গায় এরকমের দাঁড়া করানো একটা খুঁটি, কেউ বুঝবেই না যে এটা গেট, অর্থাৎ উপরে কোনো নাই, ছাউনি নাই। আর এখানে একটা গেট, এইটাই হলো ঢাকা গেট। পাশেই দোয়েল চত্বর, এখানে এই দোয়েল চত্বর থেকে সামনে গেলেই ঢাকা গেট। ঢাকা গেট হলো মির জুমলা তৈরি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, আর পাগলা সেতু যেটা হলো পুরান ঢাকায়। এখন আমরা আসবো সবচাইতে এই যাবৎকালের ঢাকার বা বাংলার সুবাদারদের মধ্যে সবচাইতে বিখ্যাত যিনি ছিলেন তিনি হলেন শায়েস্তা খান। সে শায়েস্তা খান ছিলেন এই সময়টায় 1664 থেকে 1688 পর্যন্ত। মাঝখানে 1 বছর তার ব্রেক ছিল, 78 থেকে 79 তিনি দিল্লির ক্ষমতায় ছিলেন, দিল্লিতে ছিলেন, দায়িত্বে ছিলেন আর কি। আওরঙ্গজেবের মৃত্যুর পরে তিনি ওখানে দায়িত্বে ছিলেন। আর 64 থেকে 1688 পর্যন্ত, এবং ঐতিহাসিকরা বলছেন 23 বছর, এই সময়টায় তিনি বাংলার সুবাদার ছিলেন শায়েস্তা খান। শায়েস্তা খান সুবাদার হন। এই শায়েস্তা খান, তার ভূমিকা অনেক, নীলকালি দিয়ে লেখি। শায়েস্তা খান, না নীলকালি দিয়ে দেখা যাবে কম। শায়েস্তা খানের ভূমিকা অনেক বেশি। তার পরিচয় যদি বলেন, তিনি ছিলেন আওরঙ্গজেবের মামা, আওরঙ্গজেবের মামা ছিলেন। তার আসল নাম ছিল হলো আবু তালিব। আসল নাম আবু তালিব। আসল নাম ছিল তার আবু তালিব। তিনি আরাকানিদের হাত থেকে চট্টগ্রাম রক্ষা করেন।
আরাকানিদের হাত থেকে চট্টগ্রাম রক্ষা করেন। চট্টগ্রাম নিয়ে কিন্তু আমরা তিনটা বিষয় দেখছি। একটা দেখছিলাম ফখরুদ্দিন মোবারক শাহ, তিনি চট্টগ্রাম দখল করেছিলেন। আর একটা দেখছিলাম আলাউদ্দিন হোসেন শাহ, তিনিও ওখান থেকে আরাকানিদের তিনি ওখান থেকে প্রতিহত করেছিলেন। এবং তিনি পর্তুগিজ শাসনামল, অর্থাৎ পর্তুগিজরা বাংলায় পর্তুগিজদের আগমন ঘটে আলাউদ্দিন হোসেন শাহের সময়। আলাউদ্দিন হোসেন শাহের সময়ে 1516 সালে বাংলায় পর্তুগিজদের আগমন ঘটে আলাউদ্দিন হোসেন শাহের সময়। এখন যে বিষয়টা হলো যে এইটা এখানে একটা বক্স করেন। চট্টগ্রাম নিয়ে এই কথাগুলো, চট্টগ্রাম নিয়ে কয়েকটা তথ্য, চারজনের তথ্য পড়ব আমরা। চট্টগ্রাম নিয়ে 4 জনের তথ্য আমি এখানে লিখি। এটা কিন্তু আপনার এই পাশে কিন্তু শায়েস্তা খানের তথ্য আসবে। আপনি একটা বক্স করে চট্টগ্রামের তথ্যটা লিখে ফেলেন, কোনো একটা জায়গায় বক্স করে চট্টগ্রাম লেখেন। তাহলে প্রথম দখল ফখরুদ্দিন মোবারক শাহ। প্রথম দখল ফখরুদ্দিন মোবারক শাহ, সেই 14 শতকে, 14 শতক। এরপরে হলো আরাকানিদের চট্টগ্রাম থেকে বিতাড়ন। আরাকানিদের চট্টগ্রাম থেকে বিতাড়ন 2 জন করছেন, 2 জন। একজন করছেন হোসেন শাহ, আর একজন করছেন শায়েস্তা খান। একজন হোসেন শাহ আর একজন শায়েস্তা খান। হোসেন শাহ ছিল 16 শতকে, মানে 1500 সামথিং, আর এ ছিল 1600 সামথিং, মানে 17 শতকে। এই গেল 3 জন। আরাকানিদের চট্টগ্রাম থেকে বিতাড়ন, সে হোসেন শাহ এবং শায়েস্তা খান 2 জন। আরেকজন যে ছিলেন তিনি হলেন আরাকানিদের না, তিনি হলেন পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়ন করেন। আরেকজন তিনি হলেন শের শাহ, পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়ন করেন। চট্টগ্রাম থেকে বিতাড়ন, শের শাহ। চট্টগ্রাম নিয়ে 4টা তথ্য। প্রথম দখল করছে ফখরুদ্দিন মোবারক শাহ। আরাকানিদের প্রথমবার যিনি এখান থেকে যুদ্ধ করছেন সেটা হলো আরাকানিদের, এবং সেখানে হোসেন শাহ কিন্তু পর্তুগিজদের সাথে নিয়ে তিনি ওদেরকে দমন করছেন। দ্বিতীয়বার হলো শায়েস্তা খান, তিনি আরাকানিদের এখান থেকে বিতাড়িত করছেন। আর মাঝখানে শের শাহ পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতরণ করছেন। পর্তুগিজদের বিতরণ করেছেন শের শাহ, আর আরাকানিদের বিতরণ করেছেন 2 জন, শায়েস্তা খান, আলাউদ্দিন হোসেন শাহ, আর দখল করছেন ফখরুদ্দিন মোবারক শাহ। এবং চট্টগ্রাম থেকে আরাকানিদের হাতে চট্টগ্রামকে রক্ষা করেন, রাইট, বা চট্টগ্রামকে আরাকানিদের বিচ্যুত করেন। এই চট্টগ্রামের নাম দেন ইসলামাবাদ। ইসলাম খান কিন্তু চট্টগ্রামের নাম ইসলামাবাদ দেন নাই, চট্টগ্রামের নাম ইসলামাবাদ দিয়েছেন শায়েস্তা খান। তাহলে বাংলায় পর্তুগিজদের আগমন 1516 সালে, এবং সেটা ছিল আলাউদ্দিন হোসেন শাহের সময়। এইবারটা কি করছে
বাংলা থেকে ইংরেজদের বিতরণ করছেন, ইংরেজদের বিতরণ, এই শায়েস্তা খান। বাংলা থেকে ইংরেজদের বিতরণ, আরাকানিদের চট্টগ্রাম থেকে বিতরণ। নাম্বার 5, এই শায়েস্তা খান তার সময়ে টাকায় 8 মণ চাল পাওয়া যেত, টাকায় 8 মণ চাল পাওয়া যেত। এই শায়েস্তা খান ছিল ঢাকা শায়েস্তা খানের নগরী, ঢাকা শায়েস্তা খানের নগরী, এই বাক্যটা প্রচলিত ছিল। এখন যদি বলা হয় ঢাকা শায়েস্তা খানের নগরী কেন ছিল, আল্লাহ রে আটকে গেছে, দুঃখিত ভাই। ঢাকা শায়েস্তা খানের নগরী প্রচলিত ছিল কেন? কারণ এই ঢাকায় স্থাপত্য শিল্পের বিকাশ করছেন শায়েস্তা খান। শায়েস্তা খান, কারণটা বলি আমরা কেন। শায়েস্তা খান ঢাকায় স্থাপত্য শিল্পের বিকাশ ঘটান, স্থাপত্য শিল্পের বিকাশ ঘটান। তাহলে স্থাপত্য শিল্পের বিকাশটা তিনি কি করছেন? এখানে দেখেন ক নম্বর, তিনি লালবাগ দুর্গ নির্মাণ সম্পন্ন করেন। লালবাগ দুর্গ নির্মাণ সম্পন্ন করেন। লালবাগ দুর্গ এটা হলো মধ্যযুগে বাংলার শ্রেষ্ঠতম নিদর্শন। মধ্যযুগে স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠতম নিদর্শন এই লালবাগ কেল্লা বা লালবাগ দুর্গ। এই লালবাগ দুর্গ, এখানেই আছে পরী বিবির মাজার, কন্যা পরী বিবির মাজার, অর্থাৎ শায়েস্তা খানের কন্যা, শায়েস্তা খানের কন্যা, শায়েস্তা খানের কন্যা পরী বিবির মাজার। তো লালবাগ দুর্গে আছে পরী বিবির মাজার। এই লালবাগ দুর্গের পূর্ব নাম, লালবাগ দুর্গের পূর্ব নাম আওরঙ্গাবাদ দুর্গ। তার মানে কি হলো, লালবাগ দুর্গের নির্মাণ কাজ শুরু করছেন শাহ সুজা, আর নির্মাণ কাজ সম্পন্ন করেছেন শায়েস্তা খান। নির্মাণ কাজ সম্পন্ন করেছেন শায়েস্তা খান। তাহলে খ নম্বরে তিনি কি করছেন স্থাপত্য শিল্পের জন্য? খ নম্বরে বড় কাটরা নির্মাণ করেন। বড় কাটরা নির্মাণ, একটু আগে দেখলাম ছোট কাটরা নির্মাণ করছে শাহ সুজা, আর বড় কাটরা নির্মাণ করছেন শায়েস্তা খান। এই বড় কাটরা এটা ছিল তার কন্যা চম্পা বিবির মাজার, তার কন্যা চম্পা বিবির মাজার। তাহলে পরী বিবির মাজার ছিল লালবাগ দুর্গে, আর চম্পা বিবির মাজার ছিল বড় কাটরায়। এরপরে তিনি কি করেন? 3 গম্বুজ মসজিদ করেন। এটা করেন মিটফোর্ড, ঢাকা, পুরান ঢাকার মিটফোর্ডে। খ নম্বরে তিনি 7 গম্বুজ মসজিদ করেন মোহাম্মদপুরে। 7 গম্বুজ মসজিদ করেন মোহাম্মদপুরে, 3 গম্বুজ মসজিদ করেন মিটফোর্ডে। আর তার কন্যা চম্পা বিবির মাজার ছিল এই বড় কাটরায়। চম্পা বিবির মাজার ছিল। মূলত শায়েস্তা খানের মাধ্যমে বাংলায় যে সুবাদারি শাসনের যে ঐতিহ্য সেটা শেষ হয়, এবং 1700 সাল থেকে এই বাংলায় শুরু হয় নবাবী শাসন। আমরা নামাজের বিরতির পরে নবাবী শাসন শুরু করব। তাহলে পার্ট 1 এখন শেষ হলো। ঠিক এখন থেকে 20 মিনিট পরে পার্ট 2 শুরু হবে। আমি টাইমটা বলে দিচ্ছি। আমার ঘড়িতে এখন বাজে, আল্লাহ রে
ঘড়ি দেখবো কীভাবে, 5:12, তার মানে 5:32 আমাদের ক্লাস শুরু হবে। আমরা কিন্তু নতুনভাবে আসবো, এখন ভিডিও আমরা অফ করে দিব কারণ মোবাইলে চার্জ লাগবে। তাহলে আমরা সেকেন্ড পার্ট শুরু করব আমরা 5:32 ইনশাল্লাহ।